ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে বিগত 15 বছর যাবৎ এটাই জানার জন্য অপেক্ষা করছিলাম যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাসিনা নিজে মারছে তারে। এই প্রতিবেদন 15 বছরে কখনো কোনো মিডিয়া প্রকাশ করে নাই। প্রিয় দর্শক মণ্ডলী, হাসিনা কতটা রক্তপিপাসু ছিল। দাদাবাবুদের খুশি করতে আমাদের প্রাণের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও হত্যা করতে তিনি দ্বিধাবোধ করে নাই। প্রিয় দর্শক মণ্ডলী, অনুরোধ করতেছি যারা হুজুরকে ভালোবাসেন এবং সত্যতা জানতে চান, এই হাসিনাকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন দেলোয়ার হোসেন সাঈদীর সাথে হাসিনা কি করছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তথ্য প্রমাণ সহ ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। দেলোয়ার হোসেন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাসিনা নিজে তারে খুন করছে। চলেন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তারপর। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, তুই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জালিমের প্রতি দয়া দেখানো, মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। আরও একটি অন্য টপিকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে, চলেন সেটাও একটু দেখে আসা যাক। আপনারা জানেন যে আজকে দুটো মামলার নির্ধারিত তারিখ ছিল। একটি হচ্ছে যে বাংলাদেশে গত 16 বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তার মামলার তারিখটা নির্ধারিত ছিল। এবং দ্বিতীয় মামলাটিতে বাংলাদেশের মন্ত্রী পরিষদের যে সমস্ত সিনিয়র সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ক্যাবিনেটের উল্লেখযোগ্য সদস্যবৃন্দ, সাবেক প্রধানমন্ত্রীর যে সমস্ত উপদেষ্টা, যারা তাকে এই ধরনের জঘন্য মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, এটাকে উস্কানি দেয়া, নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন, নিজেরা ভূমিকা পালন করেছেন, ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন, তাদের মামলার আজকে তারিখ নির্ধারিত ছিল। আমরা আজকে অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতে তাতে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, এর বাইরেও গত 16 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায়
বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই ব্যাপারে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুটা এত স্বাভাবিক হয়নি। ভারতকে খুশি করতে হাসিনা কি কি কর্মকাণ্ড করছে, মানে তুলনার বাইরে। এগুলো কথা বলতে গেলে গা শিহরে ওঠে। আমার একটা আক্ষেপ, আমি কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বয়ান সরাসরি শুনতে পারি নাই, তারে চোখের দেখা দেখতে পারি নাই। এই আক্ষেপটা আমার সারা জীবন থাকবে, শুধুমাত্র এই হাসিনার জন্য। তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলতেছে এখন, তাদের নেতাদেরকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, জামিন দেওয়ার জন্য কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে, তাদেরকে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা হচ্ছে জেলখানার ভিতরে। তারা হাসি খুশিভাবে আদালতে আসতেছে কেমনে? অন্তর্বর্তীকালীন সরকার আসছে দেশের মানুষের জন্য শান্তি আনার জন্য, বিচার করার জন্য, তারা সেটা করতে পারতেছে না কেন? এই দুঃখের কথা কারে কব? এই দুঃখের কথা কারে বলবো? আমরা বলেন। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষ 13টি বছর যাবৎ কারা বরণ করছেন তিনি। তার কি অপরাধ ছিল? শুধুমাত্র দাদা বাবুদের খুশি করার জন্য? আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে, এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। এই তথ্যগুলো আকার রূপে আমরা পেয়েছি, এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন, এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব। আপনারা জানেন যে এই মামলার তদন্তকালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি, যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো। দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।